আচ্ছা, এর আগের দিন আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বুঝিয়েছিলাম। একটা জিনিস একটু বলে দিই, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ক্লাসগুলো তৈরি হয় সেই ক্লাসগুলোকে বলা হয় ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কি, পরে গিয়ে আমরা দেখবো একটা স্পেসিফিক জিনিস আছে, একটা বিশেষ জিনিস আছে যেটাকে বলা হয় ডেটা টাইপ। কি ধরনের ডেটা ব্যবহার হচ্ছে তাকেই বলা হয় তার ডেটা টাইপ। নিউমেরিক ডেটা মানে নাম্বার, নাকি টেক্সচুয়াল ডেটা তার মানে হচ্ছে অ্যালফাবেট অ্যান্ড অ্যালফা নিউমেরিক, নাকি বুলিয়ান ডেটা মানে ট্রু ফলস, এগুলোকে বলা হয় ডেটা টাইপ। তো এরকম ডেটা টাইপ আগে থেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে দেওয়া, আমাদের তৈরি করতে হয় না, আগে থেকে দেওয়া, আমরা তাকে খালি ব্যবহার করতে পারি। কিন্তু ক্লাসটা কে তৈরি করছে? আমরা। আর ক্লাসের অবজেক্ট হচ্ছে ওই ক্লাসের একটা করে ভ্যারিয়েবল। যেমন ডেটা টাইপের একটা করে ভ্যারিয়েবল হয়, আমরা লিখি ইন্ট এ, আমরা লিখি না ইন্ট এ। এখানে ইন্ট হচ্ছে ডেটা টাইপ, আর এ হচ্ছে তার ভ্যারিয়েবল। ইন্ট ডেটা টাইপ, এ ভ্যারিয়েবল। ইন্টটা কার তৈরি ডেটা টাইপ? জাভার তৈরি ডেটা টাইপ, আমার তৈরি না। ঠিক আছে? যদি লিখি ডাবল, তাহলে ডাবল হচ্ছে ডেটা টাইপ। যদি লিখি ফ্লোট, ফ্লোট হচ্ছে ডেটা টাইপ। কার তৈরি? জাভার তৈরি, আমার তৈরি। আর এটা কি? ভ্যারিয়েবল। ইন্ট এ মানে এটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপের ভ্যারিয়েবল। ফলে কি হবে? এই এর মধ্যে ইন্টিজারের সমস্ত গুণাগুণ বর্তমান থাকবে। এর মধ্যে ইন্টিজারের সমস্ত প্রপার্টিজ বর্তমান থাকবে। ঠিক আছে? The variable a will contain all the properties of the data type int. a वेरिएबल के अंदर इंटीजर डेटा टाइप का सारा गुण वर्तमान में है। उसी तरह हम लोग जब क्लास बनाते हैं और क्लास का ऑब्जेक्ट बनाते हैं, पिछले दिन दिखाया था स्टूडेंट के क्लास बना के उसका ऑब्जेक्ट बना रहे थे S1, S2, S3। ये S1, S2, S3 क्या है? उस स्टूडेंट क्लास का 3 ऑब्जेक्ट। और मैंने बोला था इस ऑब्जेक्ट के अंदर उस क्लास का हर एक प्रॉपर्टी का एक कॉपी रहता है, रोल नेम जैसा जैसा है सबका एक एक कॉपी रहता है। तो ये स्टूडेंट हो गया डेटा टाइप, और S1, S2, S3 ये सब क्या बन गया? उसका वेरिएबल। हालांकि ये है क्या? যদিও এটা কি? অবজেক্ট। কিন্তু এক্ষেত্রে এই স্টুডেন্টটা একটা কিসের মতো কাজ করছে? ডেটা টাইপের মতো কাজ করছে। আর S1, S2, S3 অবজেক্ট গুলো কিসের মতো কাজ করছে? ভ্যারিয়েবলের মতো। কেন? তাই S1, S2, S3 এর মধ্যে স্টুডেন্ট ক্লাসের সমস্ত প্রপার্টি বর্তমান থাকছে। ঠিক যেমন এ বলে ভ্যারিয়েবলের মধ্যে ইন্টিজারের সমস্ত প্রপার্টি বর্তমান থাকছে। তার জন্য স্টুডেন্ট মানে ক্লাস নেমটাকে বলা হচ্ছে একটা ডেটা টাইপ। কিন্তু এটা কে বানিয়েছে? আমি বানিয়েছি, তোরা বানাবি, ইউজার বানাতে পারবে। তার জন্য এই ধরনের ডেটা টাইপ মানে ক্লাসকে বলা হয় ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। বইয়ে আছে, বইয়ের নোট দিয়ে দিয়েছি, আগের নোটেই আছে। ঠিক আছে? এইবার আমি আরেকটা জিনিস বলেছিলাম যে এই অবজেক্টের থ্রুতে আমি ওই প্রপার্টিগুলোকে অ্যাক্সেস করতে পারবো। কোনো একটা ক্লাসের প্রপার্টি কেবলমাত্র ওর অবজেক্ট ছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারে না। মানে ওই প্রপার্টিগুলোকে লুকিয়ে রেখে দিয়েছি যাতে বাইরের আউটসাইডের কেউ সেটাকে ব্যবহার করতে না পারে। এইটাকেই বলা হয় ডেটা হাইডিং। কি বলা হয়? ডেটা হাইডিং। ডেটাকে লুকিয়ে রাখা যাতে বাইরের যে কেউ এটাকে অ্যাক্সেস করতে না পারে। এই দুটো টপিক আমার বলার ছিল, আমি একটু বলে দিলাম। পরের চ্যাপ্টারে আমি ঢুকে যাব। আরেকটা জিনিস একটু বলে দিই যে এই তোমার এই ডেটা টাইপগুলোকে মানে ক্লাসকে নন প্রিমিটিভ ডেটা টাইপ বলা হয়। কেন নন প্রিমিটিভ ডেটা টাইপ বলা হয়? নন প্রিমিটিভ ডেটা টাইপ বলা হয়, কম্পোজিট ডেটা টাইপ বলা হয়। কেন বলা হয় সেটা যখন ডেটা টাইপ বোঝাবো তখন আরো ভালো করে বুঝতে পারবো। প্রিমিটিভ হচ্ছে যেগুলো আগে থেকে দেওয়া আছে, আমরা তৈরি করছি না। আর ওই ডেটা টাইপের সাহায্যে যখন কোনো ডেটা টাইপ তৈরি করা হয় তখন তাকে বলা হয় নন প্রিমিটিভ ডেটা টাইপ। আর কম্পোজিট ডেটা টাইপ কেন? না ক্লাসের মধ্যে আমরা ইন্ট, ফ্লোট, স্ট্রিং আলাদা আলাদা ডেটা টাইপ এর ভ্যারিয়েবল ইউজ করছি। কম্পোজিশন অফ ডিফারেন্ট ডেটা টাইপ, ওই জন্য এটাকে বলা হয় কম্পোজিট ডেটা। ঠিক আছে? এবার আমি নেক্সট ক্লাসে ঢুকছি, নেক্সট চ্যাপ্টারে ঢুকছি। আমি এই আগের চ্যাপ্টারের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং চ্যাপ্টারের আজকে আমি তোদেরকে এক্সারসাইজের ছবিটা পাঠিয়ে দেবো।
বইয়ের এক্সারসাইজে যেটা রয়েছে, যে নোটসগুলো আগে দেওয়া আছে সেই নোটস দেখে দেখে তোরা এই এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সার গুলোকে করতে পারবি। ছোট কপি আছে, এই ছোট কপিতে কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন চ্যাপ্টারের নাম দিয়ে, চ্যাপ্টারের নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ওওপি দিয়ে ফার্স্ট চ্যাপ্টার বা ফার্স্ট চ্যাপ্টার লিখেও করতে পারি। কোশ্চেন লিখবি, অ্যান্সার লিখবি, কোশ্চেন লিখবি, অ্যান্সার লিখবি, কোশ্চেন লিখবি, অ্যান্সার লিখবি, সমস্ত কোশ্চেন অ্যান্সার গুলো করবি। আমি তোদের টাইম দিচ্ছি, তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে কর। কিন্তু টাইম মানে সারা জীবন ধরে করবি তা তো হয় না, তোরা এক সপ্তাহ টাইম নেই, আস্তে 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 কর। যেগুলো আটকে যাবে আমাকে বলবি, আমি বলে দেবো, সবই পেয়ে যাবি, খুব একটা কিছু আটকাবে না, খুব অল্প স্বল্পই আটকাবে, সব বইয়ে দেওয়া আছে, যে নোটসগুলো পাঠিয়েছি তার মধ্যেই দেওয়া আছে। আমরা আজকে নতুন চ্যাপ্টার যেটা ঢুকতে চলেছি, সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ জাভা। জাভা কিভাবে তৈরি এবং কিভাবে ডেভেলপ। অ্যাকচুয়ালি জাভার আগে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছিল সবগুলো ডস বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডস বেস মানে বহু আগে একটা অপারেটিং সিস্টেম ছিল যার নাম ছিল ডিওএস, ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিওএস, ডিস্ক অপারেটিং সিস্টেম। এটা কি ধরনের অপারেটিং সিস্টেম ছিল? এটা সিইউআই ছিল। সিইউআই এর পুরো কথা কি? ক্যারেক্টার ইউজার ইন্টারফেস। মানে এখানে সবই কালো স্ক্রিনে সাদা লিখে লিখে করতে হতো, কমান্ড দিয়ে কাজ করতে হতো, মাউস ইউজ হতো না, আইকন ছিল না, কালার ছিল না, ফোল্ডার ফাইল দেখা যেত না, সব ভেতরে ভেতরেই থাকতো, লিখে কালি কাজ করতে হতো। কিন্তু ডস অপারেটিং সিস্টেম চলে যাওয়ার পরে কি এলো? উইন্ডোজ অপারেটিং সিস্টেম এলো, আর ডস চলে গেল। উইন্ডোজ অপারেটিং সিস্টেম তোরা সবাই জানিস। উইন্ডোজ অপারেটিং সিস্টেম হচ্ছে জিইউআই অপারেটিং সিস্টেম, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখানে পুরো ইন্টারফেসটাই আইকন, তারপর তোর ছবি, উইন্ডো, বাটন, এইসব নিয়ে তৈরি। এই জন্য এটাকে কি বলা হয়? জিইউআই বলা। ক্লিয়ার? এখন এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম চলে আসার পরে যে প্রোগ্রামগুলো তৈরি করতে হবে সেটা তো উইন্ডোজ বেস, মানে জিইউআই বেস তৈরি করতে হবে। এবং আর তার সঙ্গে কি চলে এলো? তার সঙ্গে এলো ইন্টারনেট। তখন সবে সবে সি প্লাস প্লাস রান করা শুরু হয়ে গেছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে প্রথম ল্যাঙ্গুয়েজ চলে হলো সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস ও ডস বেস। সি প্লাস প্লাস দিয়েও এইসব কাজ করা সম্ভব ছিল না। কিন্তু হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট চলে এসছে। এটা কত সালের কথা? এটা 1955 সাল, 1955, সেই আমলের কথা বলছি। সেই আমল থেকেই চেষ্টা চরিত শুরু হয়ে গেছে। তো তখন 1981 নাগাদ উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু হয়ে গেছে সবে সবে। তখনও পুরোপুরি চালু হয়নি, তখন 3.1 ছিল উইন্ডোজ অপারেটিং সিস্টেম। নিজে একা অপারেটিং সিস্টেম হিসেবে কাজ করতে পারতো না, ডসের ভেতরে কাজ করতো। স্বয়ং সম্পূর্ণভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালু হলো 95-এ, উইন্ডোজ 95। তারপরে ইন্টারনেট চলে এলো। মোটামুটি 98-99 থেকে ইন্টারনেটের বাড়বড়ন্ত শুরু হয়ে গেল। তখনই ভাবনা চিন্তা শুরু হয়ে গেল যে এমন একটা ল্যাঙ্গুয়েজ বানাতে হবে যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে নেট প্রোগ্রামিং করা যাবে। নেট প্রোগ্রামিং মানে ইন্টারনেটে প্রোগ্রামিং করা যাবে। আর কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে বিশ্বে নেট প্রোগ্রামিং করা যেত না। এর আগে কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না যার সাহায্যে ইন্টারনেটে প্রোগ্রামিং করা যেত। তোরা বলবি স্যার তার আগে তো ইন্টারনেট তাহলে চালু হয়ে গেল, তাহলে কি করে হতো? না, ওখানে প্রোগ্রামিং করা যেত না, খালি স্ক্রিপ্টিং, HTML এ লিখে 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 ওয়েব পেজ তৈরি করা যেত, কিন্তু কোনো প্রোগ্রামিং লেভেল কাজ করা যেত না। বা ইন্টারনেট গেমিং এর জন্য গেম তৈরি করা, এগুলো কিচ্ছু করা যেত না। তখন জেমস গসলিং বলে একজন সফটওয়্যার প্রোগ্রামার ছিলেন। তিনি তার অফিসে নিজের কাজ করতে করতে নিজেই তার ল্যাপটপে একটা প্রোগ্রাম ডেভেলপ করতে, একটা সফটওয়্যার ডেভেলপ করতে শুরু করেছিল, ল্যাপটপ বা তার যা সিস্টেম ছিল তার মধ্যে। এবং সেইটা পুরোপুরি তৈরি করার পর তিনি তার নাম রেখেছিলেন ওক, OAK, ওক। ওক কি? ওক একটা গাছের নাম। ওক গাছ হয়, বড় বড় ওক ট্রি। ওর অফিসের বাইরে ওক ট্রি ছিল প্রচুর, বড় বড় ওক ট্রি। ওইটার জন্য নাম দিয়ে দিয়েছিল। দিয়ে ও যে কোম্পানিতে কাজ করতো সান মাইক্রো সিস্টেম, তাদের বাকি সবাইকে, বাকি সব কলিগদেরও দেখিয়েছিল, বন্ধুদের, যে দেখ আমি এটা বানিয়েছি।
তখন ওর মালিক এবং বাকি কলিগরা দেখে বলেছিল এটা একটা যুগান্তকারী আবিষ্কার করে ফেলেছো তুমি, কিন্তু এইটুকু দিয়ে কাজ হবে না, এটা আরো বড় বানাতে হবে, আরো ভালো বানাতে হবে। এইটা থেকে আমরা প্রচুর টাকা রোজগার করতে পারবো, কারণ এটার সাহায্যে আমরা নেট প্রোগ্রামিং সাপোর্ট করাতে পারবো, নেট প্রোগ্রামিং করতে পারবো। তখন সবাই মিলে বসে এটার একটা রূপ তৈরি করে এটাকে আরো ডেভেলপ করে জাভা তৈরি করলো। জাভা কেন নাম হয়েছে না, জাভা নামটা JAVA দেয়া হলো পরে, এটা ওই বিজ্ঞানীদের নাম বা ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের নামের আদ্যক্ষর দিয়ে তৈরি হয়েছিল। বইয়ে তোদের নোট দিয়ে দেবো আমি, সেই বইয়ের নোটে তোরা ওটা পেয়ে যাবি, ওদের নামের আদ্যক্ষর দিয়ে তৈরি হয়েছিল জাভা। এখানে দেয়া আছে প্রত্যেকটা সায়েন্টিস্টের নাম দিয়ে ওটা তৈরি হয়েছিল, আমি দিয়ে দেবো, ওটা পেয়ে যাবো। তো এই জাভা তৈরি হওয়ার পরে দেখা গেল জাভার অনেক গুণ। কি কি গুণ জাভার? জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। জাভা কি ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? এক নম্বর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা আমি আগের দিনই বুঝিয়েছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা যা গুণাগুণ সব আছে ওর মধ্যে, মানে ওই অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স যা যা ছিল সব। আরেকটা কি হলো না, এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। কেন না, আলাদা আলাদা অপারেটিং সিস্টেম, ডস আছে, উইন্ডোজ আছে, ম্যাক ওএস আছে, ইউনিক্স আছে, অ্যান্ড্রয়েড আছে, সিম্বাইস রয়েছে, সিম্বিয়ান রয়েছে, তারপর তোর এই আইওএস অপারেটিং সিস্টেম রয়েছে যেগুলো অ্যাপেলের ব্যবহার করা হয়। এই এত আলাদা 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 অপারেটিং সিস্টেম রয়েছে। আগেকার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইন্ডোজে চলতো তো ডসে চলতো না, ডসে চললে সেটা ইউনিক্সে চলতো না, ইউনিক্সে চললে সেটা অ্যান্ড্রয়েডে চলতো না। কিন্তু এটাই একটা এমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা হলো যেটা সব জায়গায় চলবে, সব জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মে ওকে দিয়ে দাও ও সব জায়গায় গিয়ে রান করতে পারবে। এটা একটা বিরাট ফ্লেক্সিবিলিটি পেয়ে গেল যে সব প্ল্যাটফর্মে এটা